কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, নতুন রানীকে। গোপাল শুয়ে শুয়ে বলতে আছে, উফ বাবা রে, আমার হাত পাগুলো কি ব্যথা করছে। কয়েকদিন ধরে শালা আর মন্ত্রী মশাইয়ের জন্য গারদের বাইরে থেকে থেকে আমার গা হাত পা খানি ব্যথা হয়ে গেছে। অমনি সঙ্গে সঙ্গে ওখানে গিন্নি আর শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। এদিকে গোপাল বলে, কি হলো, তোমরা কান্নাকাটি থামাবে? অমনি শাশুড়ি বলে, জামাই বাবা জীবন, তুমি কি তোমার শ্যালককে বের করে আনতে পারলে না? কবে বের করে আনবে? আমার তো ভালো লাগছে না। গোপাল বলে, আমার এখন গা হাত পা ব্যথা করছে খানি, আমার গা হাত পা একটু টিপে দেবে? অমনি শাশুড়ি মা বলে, হ্যাঁ বাবা, আমি টিপে দেব। তুমি একটু তোমার শ্যালককে বের করে নিয়ে আসো গারদ থেকে। গোপাল বলে, দেখছি দেখছি, আমি চেষ্টা করে দেখছি, যদি বের করাতে পারি অবশ্যই বের করে নিয়ে আসবো। অমনি গোপালের গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেও, গিয়ে ভাইকে বের করে নিয়ে আসো গিয়ে। তারপর গোপাল বেলা হতে অমনি রাজসভায় যায়। রাজসভায় যাওয়ার পথে মনে মনে ভাবে, আজকে আমি বেতন পাবো। গোপাল খুশি খুশি মনে রাজসভায় গিয়ে পৌঁছায়। তারপর রাজসভা শুরু হয়ে যায়। শুরু হয়ে গিয়ে আবার শেষ হওয়ার সময় গোপাল বলে, রাজামশাই 3 দিন তো হয়ে গেল, তাহলে শ্যালক আর মন্ত্রী মশাইকে এখন ছাড়বেন না? রাজামশাই বলে, ওরা যা অন্যায় করেছে ওদেরকে এখন ছাড়া যাবেই না। রাজামশাইয়ের কথা শুনে গোপাল আর কিছু না বলে চুপটি করে ঘরে ফিরে আসে। তারপর মনে মনে ভাবে, বাড়ি ফিরলেই আবার গিন্নি আর শাশুড়ি মা তো পাগল করেই ছাড়বে। কি করি এখন, কি করে আমি ও শ্যালককে বের করাই? তারপর বাড়ি ফিরতেই আবার গিন্নি শাশুড়ি মা জিজ্ঞেস করতে থাকে, কি গো, তুমি ভাইকে বের করতে পারলে? শাশুড়িমা বলে, জামাই বাবা জীবন, শ্যালককে বের করতে পারলে? অমনি গোপাল বলে, আসলে শ্যালক আর মন্ত্রীমশাই যা অন্যায় করেছেন, রাজামশাই তো খুব রাগ করে আছেন, তবু আমি আবার চেষ্টা করে দেখব। পরের দিন আবার রাজসভায় ঢোকার মুখে অমনি দুজন প্রহরী দুজনে আলোচনা করতে থাকে। ওরা বলতে থাকে, দূর, এই দুটো ভারী দুষ্টু, এদের কাছে যাওয়াই যাচ্ছে না, গেলেই পরে নিজেরাও মারামারি করছে আর আমাদের দিকেও থালাবাটি ছুঁড়ে মারছে। এই কথা শুনে গোপাল বলে, কি হয়েছে, তোমরা সকলে কি আলোচনা করছো? প্রহরী দুজন বলে, আসলে গোপাল দাদা, ওই দুটো লোক, ওই তো আপনার শ্যালক আর মন্ত্রী, দুজনে মিলে যেভাবে দুষ্টুমি করেই চলেছে, দুজনের মধ্যে মারামারি করছে, আর আমরা বলতে গেলে আমাদেরকে বাটি থালা সব ছুঁড়ে মারছে। এখন কি করি বলো তো? গোপাল বলে, তোমরা দুজনে গিয়ে রাজামশাইকে বলো যে ওরা গারদের মধ্যে থেকে থেকে মারামারি করছে, আর তোমরা বারণ করতে গেলে তোমাদেরকে থালা বাটি সব ছুঁড়ে ছুঁড়ে মারছে। রাজামশাইকে গিয়ে বলো তোমাদের বেতন বাড়াতে। রাজামশাইকে বলবে যে বেতন যদি না বাড়ায় তাহলে তোমরা কাজ ছেড়ে দেবে বলে। অমনি বলতে না বলতেই আবার চিৎকার শুরু হয়ে যায়। চিৎকার শুনতে পেয়ে অমনি দুজন প্রহরী ছুটে যায় গারদের মধ্যে। ওদিকে গারদের মধ্যে দুজনে মিলে মারামারি শুরু করে দেয়। মন্ত্রীমশাই নাক ডেকে ঘুমায়, আর শালক ওই মন্ত্রীমশাইয়ের চুলমুটি ধরে টানাটানি করতে থাকে। এইদিকে মন্ত্রীমশাই বলে, ব্যাটারে, আমাকে কি তুই ঘুমাতে দিবি না? আমার এইটুকু চুল টেনে ছিঁড়ে দিবি? এই বলে দুজনের মধ্যে মারামারি শুরু করে দেয়। প্রহরী দুজন ভেতরে ঢুকে গিয়ে যখন ওদের বারণ করতে যায় যে মারামারি করতে না, ওরা দুজনে মিলে প্রহরীদের দিকে থালা বাটি সব ছুঁড়ে ছুঁড়ে মারে। এমনকি ওই থালা বাটি এসে প্রহরীদের কপালে লাগে, দুজনেরই কপাল ফেটে যায়। ওরা দুজনে গিয়ে রাজসভায় উপস্থিত হয়। রাজসভায় গিয়ে বলে, রাজামশাই, আমরা আর পাহারা দেব না, আমরা আর এই গারদের সামনে থাকবো না, আমরা কাজ ছেড়েই চলে যাব। রাজামশাই, আমাদেরকে মন্ত্রীমশাই আর গোপালের শ্যালক যেভাবে অত্যাচার করছে, আর একটুও থাকতে ইচ্ছে করছে না। হয় রাজামশাই আপনি ওদেরকে ছেড়ে দেন, নইলে আমরা চলে যাব। এই কথা শুনে রাজামশাই বলে, না না, তোমরা যেও না, আমি দেখছি, চলো। তেমনি রাজামশাই গিয়ে যখন দেখে যে ওরা চুপটি করে দাঁড়িয়ে রয়েছে,
রাজামশাইকে দেখতে পেয়ে ওরা তখন বলে, রাজামশাই আমরা কোনো অন্যায় করিনি। রাজামশাই তখন বলে, আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। তোমরা এর গারদের ভিতরেও যেমন বাঁদরামি করছো, গারদের বাইরেও তাই করো। যাও এখান থেকে, এরপরে যদি এর বেশি কোনো বাঁদরামি করো তাহলে তোমাদের শুলে চড়াবো বলে দিলাম। অমনি ওদেরকে গারদের ভিতর থেকে ছেড়ে দেয়। তারপর গোপালের শ্যালক বাড়ি এসে পৌঁছায়। বাড়ি আসতেই গোপালের শাশুড়ি মা বলে, বাচ্চা আমার, আমার মানিক, তুই কতদিন যেন তোকে আমি দেখিনি, তুই ভালো আছিস তো? অমনি ওকে ধরে জড়িয়ে আদর করতে থাকে। গোপালের শ্যালক বলে, মা আমায় জব্দ করতেই হবে এই রাজামশাইকে, সঙ্গে আমার এই জামাই বাবুটাকে। তার জন্য দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। তারপর গোপালের গিন্নি হঠাৎ করে নীল রঙের শাড়িটা দেখতে পায় না। তারপর সকালবেলা উঠে দেখে একটা চিঠি পড়ে রয়েছে। অমনি গোপালকে এসে বলে, দেখো দেখো আমার ভাই কেমন চিঠি লিখে দিয়ে গেছে, ও যেন কোথায় তীর্থে চলে গেছে নিজেকে শুধরানোর জন্য। গোপাল তখন বলে, দেখি দেখি কোথায় কি চিঠি। তারপর চিঠি পড়ে দেখে, হ্যাঁ অমনি তীর্থে চলে গেছেন নিজেকে শুধরানোর জন্য। শাশুড়িমা বলে, বাচ্চা দেখো আমার এই বাচ্চাটা ফিরে আসতে না আসতে আবার চলে গেল, তুমি বলো কি করি আমি এখন? গোপাল বলে, একদম চিন্তা করবেন না শাশুড়িমা, যখন নিজের ভুলটা বুঝতে পেরেছে আবার নিশ্চিত ভালো পরিষ্কার মন নিয়ে আবার ফিরে আসবে। হঠাৎ করে গিন্নি বলে যে, আমার নীল রঙের শাড়িটা দেখতে পাচ্ছি না, কোথায় জানো? ওনার মাকেও জিজ্ঞেস করে। শাশুড়ি মা বলে, আমি তো বিধবা হয়ে গেছি কতদিন থেকে, আর কি আমি রঙিন শাড়ি পরি বল, আমি তো জানি না। গোপাল তখন বলে, নীল রঙের শাড়ি নেই তো লাল রঙের পরো। তারপর এদিকে শ্যালক গিয়ে অমনি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছে গেছেন। ওদিকে উজির আর নবাব আলোচনা করছিলেন কিভাবে রাজা কৃষ্ণচন্দ্রকে জব্দ করা যায়। অমন সময় ওই শ্যালক এসে বলে, আমি গোপালের শ্যালক, আপনারা যেটা চাইছেন আমিও সেটা চাইছি। আমিও চাই রাজা কৃষ্ণচন্দ্রের রাজসিংহাসনটাকে কেড়ে নিতে, আপনারাও চান, আমি তাই আপনাদের সাথে হাত মিলাতে এলাম। অমনি নবাব বলে, তাহলে কি করে কেড়ে নেবে? অমনি এই কথা শুনে ওই শ্যালক বলতে থাকে, আমার মাথায় একটা বুদ্ধি এসছে, আমি মেয়ে সেজে রাজা কৃষ্ণচন্দ্রকে অমনি বদনাম করে দেব, তারপর ওর চরিত্রের দোষ লাগিয়ে দিয়ে তারপর আমি ওই সিংহাসনটা নিয়ে নেব। এই শুনে নবাব তখন বলে, বেশ বেশ, তাহলে তুমি যদি পারো তাহলে তুমি কাজ শুরু করে দাও। তারপর শ্যালক ফিরে চলে আসে। শ্যালক ভোরবেলা নীল রঙের শাড়িটা পরে নিয়ে গাছের আড়াল থেকে লক্ষ্য করতে থাকে। এদিকে রাজামশাই বাগানের মধ্যে ঘুরতে ঘুরতে ওই চেয়ারটার মধ্যে বসে পড়ে। তারপর রাজা কৃষ্ণচন্দ্র রানীমার জন্য অপেক্ষা করে যে রানীমা এলেই রানীমার সাথে বসে ওখানে গল্প করবেন। অমন সময় গাছের আড়াল থেকে শ্যালক মেয়ের মতো শাড়ি পরে নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে, আর দেখে যখনই রানীমা আসবে আমি তখনই বেরিয়ে পড়ব, তারপর রানীমার মনে সন্দেহ জাগিয়ে তুলব, তাহলেই পরে রানীমা রাজা মশাইকে তাড়িয়ে দেবে, আর তখনই আমি এই সিংহাসনটা নিয়ে নেব, নবাব এসে ছিনিয়ে নেবে কৃষ্ণচন্দ্রের এই সিংহাসন। তারপর সঙ্গে সঙ্গে রানীমাকে দেখতে পেয়ে গাছের আড়াল থেকে শ্যালক বেরিয়ে এসে বলে, আমি তোমায় অনেক দিন ধরে খুঁজছি, আমি তোমার কমলা, তুমি ভালো আছো? রাজামশাই বলে, আপনি কে, আর আমার বা গায়ে হাত দিয়েছেন কেন? অমন সময় রানীমা এসে বলে, এ কি, ও কে, ও তোমায় গায়ে হাত দিয়ে কথা বলছে কেন? শ্যালক বলতে থাকে যে, আমি তোমার কমলা, তুমি চিনতে পারছো না? রাজামশাই তখন বলে, এ কি অদ্ভুত ব্যাপার, আমি কাউকে চিনি না আর আমায় বলে কিনা কমলা আমি চিনি। তুমি সব চেনো, তুমি সব জানো, তোমার সাথে আমার কিসের সম্পর্ক তুমি সব জানো। অমনি রানীমা বলে, কে তুমি, দেখি তোমার মুখটা। শ্যালক তখন বলে, আমি আমার মুখ শুধু আমার রাজামশাইকেই দেখাই, আমি কাউকেই মুখ দেখাই না। রানীমা বলে, আমি দেখবই। এই শুনে অমনি শ্যালক ছুটতে থাকে আর পেছন পেছন রানীমাও ছুটতে থাকে। তারপর ছুটতে ছুটতে এইদিকে ভোলা ময়রার দোকানের সামনে দিয়ে ছুটে চলে যায়। এমনকি গোপালও ওই সময় মিষ্টি কিনছিল। গোপাল আর ভোলা ময়রা দেখতে পেয়ে রাজামশাইয়ের কাছে এসে জিজ্ঞেস করে, রাজামশাই দেখলাম যে রানীমাকে একটা নীল রঙের শাড়ি পরা বউয়ের পেছনে ছুটতে।
রাজামশাই বলে, সর্বনাশ হয়ে গেছে গোপাল, কি করি? একজন কেউ কমলা নাম ধরে আমাকে বলে কিনা আমাকে চেনে, আর রানীমার মনে সন্দেহ জাগিয়ে তুলছে আমি কোনো কমলা বলে কাউকেই চিনি না, তারপর আমাকে জড়িয়ে ধরছে। ভোলা ময়রা বলে, রাজামশাই, আপনাকে আবার কমলা বলে কোনো মেয়ে জড়িয়ে ধরেছে? এই বয়সে আপনার আবার খুব সগাল লাগতো। অমনি রাজামশাই বলে, এ কি, তুমি কি বলছো ভোলা? আমি সত্যি চিনি না ওকে। ভোলা ময়রা মনে মনে হবে যে এখান থেকে বেরিয়ে পুরো আমি পাড়া প্রতিবেশী সব গ্রামবাসী সকলকে জানিয়ে দেব যে রাজামশাই আরো এক নতুন রানী আছে। তারপর রানীমা সবকিছু গুছিয়ে গেছে নিয়ে বেরিয়ে চলে যায়। রাজামশাই বলতে থাকে, রানী তুমি যেও না, যেও না। এমনকি গ্রামবাসীরা সকলে এসে তাকিয়ে থাকে। তারপর রানীমা চলে যেতে থাকে। গোপাল বলে, রাজামশাই একদম চিন্তা করবেন না, নিশ্চিন্ত কোনো চক্রান্ত করা হয়েছে। আমি চেষ্টা করছি রানীমাকে ফিরিয়ে আনার জন্য। তারপর রাজসভা শুরু হতেই ওদিকে নবাব আর উজির এসে উপস্থিত। নবাব এসে বলে, রাজা কৃষ্ণচন্দ্র, তোমায় এই সিংহাসন ছেড়ে দিতে হবে, কারণ এই সিংহাসন তুমি কলুষিত করে দিয়েছ। তুমি এক চরিত্রহীন পুরুষ, তোমাকে এই সিংহাসন 1 সপ্তাহের ভিতরে ছেড়ে দিতে হবে। রাজা কৃষ্ণচন্দ্র বলে, নবাব আপনি আমার কথা বোঝার চেষ্টা করুন, সত্যি আমি কোনো এইরূপ ধরনের কাজ করিনি। অমনি নবাব বলে, তাহলে তুমি যদি নিজেকে প্রমাণ করে দিতে পারো তাহলে তুমি এই সিংহাসন পাবে, নইলে এই সিংহাসন আমি কেড়ে নেব। অমনি বলে চলে যায়। ওদিকে শ্যালক রানীমাকে বেঁধে তুলে নিয়ে একটা তাঁবুর মধ্যে আটকে রাখে। তারপর নবাব উজির গিয়েও দেখা করে, কথা বলতে থাকে। রানীমাকে যখন শ্যালক তার মুখ দেখায়, রানীমা বলে, তুমি শয়তান, তুই কিনা আমাকে এইরূপ করে অপহরণ করে নিয়ে এলি, আর রাজামশাইয়ের কাছে আমার মনে সন্দেহ বাঁধিয়ে দিয়ে আর আমাকে এইরূপ করে নিয়ে আসা। রাজামশাই জানলে সারা জীবনের মতো তোকে মেরেই ফেলবে, এমনকি শুলে চড়িয়ে দেবে। নবাব আর হুজির আসতেই নবাব হুজিরকে দেখে ও রানীমা একই কথা বলতে থাকে, এ কি, তোমরা আমার সাথে কেন এরূপ করছো? ওই সময় ওই দিক দিয়ে ডিয়ার পুটিন খেলতে খেলতে ফিরছিল। উল্টে পুটটা নীল রঙের শাড়ি পরা অবস্থায় একজন কাউকে দেখে ভাবে, এই তো দিদার শাড়ি, দিদা মনে ওখানটায়। তারপর আবার নবাব উজির সকলেই তো ওখানে দেখছি। অমনি গোপাল ওই দিক দিয়ে আসার সময় গোপালকে গুলটে পুটি বলে। ওরা বলে যে, জানো দাদু, দিদিমাকে দেখলাম, ওই যে ওখানে তাঁবু খাটানো আছে ওইখানে আছে, আবার নীল রঙের শাড়ি পরে, সঙ্গে নবাব আর উজিরকেও দেখলাম। গোপাল তখন বলে, নীল রঙের শাড়ি? বুঝেছি, তাহলে তোরা যা তো, গিয়ে পুটির বাবাকে বলিস চাষিদেরকে নিয়ে লাঠি কয়েকটা নিয়ে আসতে, আর আমি এখানে রাজামশাইকে ডেকে নিয়ে আসি। তারপর গোপাল ওখান থেকে রাজামশাইকে ডেকে নিয়ে আসে, আর গ্রামবাসী আর চাষিদেরকে লাঠি নিয়ে পুরো তাঁবুটাকে ঘিরে ফেলে। এদিকে রানীমা ভেতর থেকে বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা খুব দুষ্টু, খুব বড় অন্যায় করেছো। তারপর ওরা বলতে থাকে, নবাব আর উজির বলে যে, আমাদের স্বার্থে তোমাকে তো ছাড়বো না। গোপাল আর রাজামশাই পেছন থেকে বলে, ছাড়তে তো হবেই নবাব উজির, সঙ্গে শ্যালক। রাজামশাই নবাব উজিরকে দেখে বলে, ছি ছি ছি, তোমরা এত বড় একটা অন্যায় কাজ করলে, তার জন্য তোমাদের সকলকে একদম কারাদণ্ডে দণ্ডিত করলাম। গোপাল বলে, শ্যালক, তোমার মেয়ে সাজা সারা জীবনের মতো তোমার এবার মেয়ে সাজা গুজিয়ে যাবে। যাও এবার, রাজামশাই তোমাকে এবার শুলে চড়াক, সঙ্গে ওদেরকে কারাবাস দিক। এই শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই বলুন, এইবারের মতো আমি কোনো দোষ করিনি। এই শুনে সকলে হাসাহাসি করতে থাকে। তারপর ওরা রানীমাকে ছাড়িয়ে নিয়ে চলে আসে আর ওদের কারাদণ্ড দিয়ে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।